Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. How are you? I am well by the grace of Almighty Allah. Today we will start to learn the tag questions part 2. Okay, let we start our today's lessons. Are you ready? Today our first rules is rules 12. Here we can see that স্টেটমেন্টটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট হিসেবে দেয়ার বসবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট হিসেবে দেয়ার বসবে। We will see the example of these rules. There is a school in our village. In this sentence we can see that the sentence is started by there. It is an introductory there, so the answer is isn't there. We will see another example. There are two boys in the field, aren't there? So already we have seen the example. In these two examples we have seen that there is used as introductory there, so the answer is isn't there or aren't there. Okay, come to rules 13. In rules 13 স্টেটমেন্টটি যদি নাইদার এবং আইদার দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি নাইদার এবং আইদার এর যে কোনোটি দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে। যেমন নাইদার অফ দ্য বয়েজ রিভাইজড দেয়ার লেসনস, ডিড দে? Another example, neither of the brothers helps his father, do they? Either of the girls is studious, aren't they? In these examples it is clear that if the subject is started with neither or either, then the tag part will the subject of the tag part will be they. Okay, go to the next slide. Rules 14. স্টেটমেন্টটি যদি টু বি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেন গঠনের সময় ওই অক্সিলারি ভার্বটির নেগেটিভ ট্যাগ হবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি টু বি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। যেমন হোয়াট এ ফুল ইউ আর। This statement is clear example of exclamatory sentence and are is used as be verb. So the answer is aren't you? Example 2, how nice the bird is, isn't it? Example 3, what a game it was, wasn't it? So তাহলে এই রুলসটাতে আমরা যেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে যদি প্রদত্ত সেন্টেন্সটি এক্সক্লামেটরি হয় এবং টু বি ভার্ব ইউজ করা হয়ে থাকে তাহলে অ্যানসারস পার্টে এসে আমাদের নেগেটিভ ট্যাগ গঠন করতে হবে। ওকে, কাম টু দ্য নেক্সট স্লাইড, আওয়ার রুলস 15. স্টেটমেন্ট সেন্টেন্সটি যদি মূল ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেন গঠনের সময় টেন্স অনুযায়ী ডু নট, ডাজেন্ট আর ডিডেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি এক্সক্লামেটরি হবে তবে সেটা অবশ্যই মূল ভার্ব যুক্ত হতে হবে। বি ভার্ব যুক্ত হলে নেগেটিভ ট্যাগ, আর যদি মূল ভার্ব যুক্ত হয় তাহলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এবং নেগেটিভ ফর্ম অফ দ্য নো আর নট
construction form. Okay, we'll see an example. How slowly he writes, doesn't he? The sentence is exclamatory, but there is no auxiliary verb, so we have to use do, does or did. Example 2, how skillfully they play, don't they? Example 3, how quickly she talked, didn't she? এই তিনটি উদাহরণেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাক্যেই মূল ভার্ব ইউজ করা হয়েছে এবং বাক্যটা অবশ্যই এক্সক্লামেটরি। যেহেতু আমরা রুলসে পেয়েছি যদি প্রদত্ত বাক্যটা এক্সক্লামেটরি হয় এবং মূল ভার্ব যুক্ত হয় তাহলে ডু ভার্ব এবং নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। আর আমরা এর পূর্বের রুলসে দেখেছিলাম বাক্যটি এক্সক্লামেটরি হলেও যদি সেখানে বি ভার্ব ইউজ করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওই বি ভার্ব দিয়ে নেগেটিভ ট্যাগ গঠন করতে হবে। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে চলে আসব। আবার রুলস 16 রুলসটি আমরা পড়ব এবার। স্টেটমেন্ট সেন্টেন্স এ হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসেবে থাকলে ট্যাগ কোশ্চেন এ ব্রিটিশ রীতি অনুযায়ী হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট বসবে। অর্থাৎ এই হ্যাভ ভার্বকে ব্রিটিশ এবং আমেরিকান দুইটা কান্ট্রিতে দুইভাবে ইউজ করা হয়ে থাকে, তবে আমাদের দেশে সাধারণত ব্রিটিশ ইংলিশ ফলো করা হয়ে থাকে, তবে আমেরিকান ইউজ করলেও ভুল হবে না। যেহেতু ব্রিটিশ ফলো করা হয়ে থাকে সেই ক্ষেত্রে হ্যাভকে অক্সিলারি হিসেবে গণ্য করা হয়। যেহেতু হ্যাভ যদি হ্যাভ অক্সিলারি হয়ে থাকে তাহলে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্সারে আসবে। তাহলে আমরা একটু উদাহরণ খেয়াল করব। আই হ্যাভ এ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স, অ্যান্সার ইজ হ্যাভ আই। যেহেতু আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স বাক্যটিতে লিটল ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, যদিও লিটল ওয়ার্ডটি আপাত দৃষ্টিতে দেখতে পজিটিভ, বাট অ্যাকচুয়ালি লিটল মিন্স এতই কম যে সেটা না থাকার মতো। যেহেতু লিটল শব্দটা নেগেটিভ অর্থ মিন করে, সুতরাং আমরা পজিটিভ ট্যাগ গঠন করব, হ্যাভ আই। ওকে, গো টু দ্য নেক্সট এক্সাম্পল। হি হ্যাজ এ নিউ মোবাইল, হ্যাজেন্ট হি? He has a new mobile. The statement is positive and has, so hasn't he? They had vast wealth, hadn't he? তিনটি বাক্যেই হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে। যেহেতু ব্রিটিশ রীতি অনুযায়ী হ্যাভ ভার্বকে অক্সিলারির মধ্যে গণ্য করা হয়, সুতরাং বি ভার্বের মতো হ্যাভ ভার্বকেই আমরা ট্যাগ পার্টে অক্সিলারি হিসেবে ব্যবহার করব। ওকে, go to our next slide. Rules 17. Statement sentence A have, has, had মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে ট্যাগ কোশ্চেনে আমেরিকান রীতি অনুযায়ী ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ রুলস 16 এর বিপরীত। ব্রিটিশ রীতি অনুযায়ী হ্যাভ ভার্ব অক্সিলারি, সুতরাং হ্যাভটাকে অক্সিলারি হিসেবে নেব, বাট আমেরিকান রীতি অনুযায়ী হ্যাভকে মেইন ভার্ব হিসেবে গণ্য করা হয়। যেহেতু আমরা পূর্বেই জেনে এসেছি যে যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে ডু ভার্ব ইউজ করব, আর আমেরিকান রীতি অনুযায়ী হ্যাভ ভার্ব যেহেতু মূল ভার্ব, সুতরাং আমরা ডু ভার্ব ইউজ করব। পরিষ্কার রুলস। আমরা এবারে উদাহরণ খেয়াল করব। I have little interest in politics, বাট এই বাক্যটিতে আমি ইউজ করেছি ডু আই। এটা আমেরিকান রীতি অনুযায়ী কারেক্ট, তবে পরীক্ষায় তোমরা যেটাই অ্যান্সার করো ওইটাই গণ্য করা হবে, এতে কোনো ভুল হবে না। হি হ্যাজ এ নিউ বুক, ডাজেন্ট হি? রুলস এক্সাম্পল 3, দে হ্যাড ভাস্ট ওয়েলথ, ডিডেন্ট দে? যেহেতু পূর্বের উদাহরণগুলোরই
তৃতীয় রূপ শুধুমাত্র হ্যাভ ভার্বের পরিবর্তে ডু ভার্ব। ওকে, go to our next slide, our rules 18. now কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে যদি ইউজড টু ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন গঠনের সময় ডিডেন্ট অথবা ইউজডেন্ট বসবে। অর্থাৎ ইউজ টু ভার্বটিকে মডাল অক্সিলারি হিসেবেও গণ্য করা হয়ে থাকে, আবার মেইন ভার্ব হিসেবেও গণ্য করা হয়। সেক্ষেত্রে আমরা দুইটার যে কোনো একটা পদ্ধতি ফলো করব। অক্সিলারি হিসেবে নিলে ডিডেন্ট, মূল ভার্ব হিসেবে নিলে ডিডেন্ট এবং অক্সিলারি ভার্ব হিসেবে নিলে ইউজড নট। ওকে, we will see example. Mother used to recite the Holy Quran daily. The answer part is didn't she or used not she. Adhara used to dance in the room. Didn't she? Used not she. দুইটা এক্সাম্পলে আমরা যে বিষয়টি পরিষ্কারভাবে বলতে পারি সেটা হলো, যদি ইউজ করা হয় তাহলে ইউজকে আমরা অক্সিলারি হিসেবে গণ্য করলে ওইটাই ইউজ করব, আর অক্সিলারি হিসেবে গণ্য না করে যদি মূল ভার্ব হিসেবে গণ্য করা হয় তাহলে ডু ভার্ব ইউজ করব। কারেক্ট। গো টু নেক্সট, রুলস 19। প্রদত্ত হ্যাঁ বোধক স্টেটমেন্ট এর সাবজেক্ট হিসেবে আই এবং ভার্ব হিসেবে অ্যাম ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেন এ এইন্ট অথবা আরেন্ট বসবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটিতে যদি আই সাবজেক্ট হিসেবে থাকে এবং ভার্ব হিসেবে অ্যাম ইউজ করা হয়ে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন এ এইন্ট অথবা আরেন্ট ব্যবহার করতে হবে। যেমন আই অ্যাম ইন এ হারি নাও, ain't I অথবা aren't I, both are correct. I am reading a novel, ain't I, aren't I, both are correct. Go to next rules. Rules 20. Statement sentence এ যদি every, some, any এর পরে নাউন থাকে তাহলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি এভরি, সাম, এনি এবং নাউন দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে। আমরা উদাহরণটা খেয়াল করি এবার। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডন্ট দে? সাম প্লেয়ার্স ডিডন্ট প্লে ওয়েল, ডিড দে? এনি ম্যান ক্যান ডু ইট, ক্যান্ট দে? এই প্রত্যেকটি বাক্যেই যে কমন বিষয়টি পাচ্ছি সেটা হচ্ছে এভরি প্লাস নাউন, সাম প্লাস নাউন, এনি প্লাস নাউন। যেহেতু আমাদের রুলসে বলা হয়েছে এভরির পরে নাউন যুক্ত ট্যাগ স্টেটমেন্ট থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব, তাহলে প্রত্যেকটাতেই দে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছ। এবারে আমরা পরবর্তী রুলসে যাব। রুলস 21। 1 অবলিক নো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন হিসেবে দে বসবে। দুঃখিত, এই স্লাইডটিতে সাবজেক্টটি মিস হয়ে গেছে, তবে উদাহরণ থেকে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। ওয়ান মাস্ট রেসপেক্ট ওনস প্যারেন্টস, মাস্টন্ট দে? যেহেতু ওয়ান সাবজেক্ট সুতরাং ট্যাগ অংশের সাবজেক্ট হিসেবে দে। নো ম্যান ক্যান এসকেপ ডেথ, ক্যান দে? এখানেও একই কথা। নোবডি বিলিভস এ লায়ার, ডু দে? ওকে, আমরা এবারে পরের অংশে যাব। রুলস 22। অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, ইচ অফ ইউ ইত্যাদি দ্বারা কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট হিসেবে ইউ বসে। অর্থাৎ উপরিউক্ত ফ্রেজ বা ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা সাবজেক্ট অংশে দে বসাবো। যেমন
অল অফ ইউ হ্যাভ ডান দিস, হ্যাভেন্ট ইউ বাক্যটিতে অল অফ ইউ ইউজ করা হয়েছে। সো ইন দ্য ট্যাগ পার্ট দ্য সাবজেক্ট ইজ ইউ। এক্সাম্পল 2, none of you broke the glass. In this sentence the subject is none of you. So in tag part, did you? Most of you are meritorious, aren't you? তিনটি উদাহরণেই ইউ ব্যবহার করা হয়েছে ট্যাগ অংশের সাবজেক্ট হিসেবে। যেহেতু অল অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ এ ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা হলে ট্যাগ অংশে অবশ্যই সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে হবে। চলো আমরা পরের স্লাইডে যাব। রুলস 23, অল অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মেনি অফ আস, ইচ অফ আস ইত্যাদি দ্বারা কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট হিসেবে ওই বসবে। অর্থাৎ আমরা রুলস 22তে দেখেছিলাম এর রুলস অনেকটা এরকমই, তবে প্রোনাউনে ডিফারেন্স ছিল। এবারে আস ইউজ করা হয়েছে, আর আস থাকলে আমরা সাবজেক্ট হিসেবে নেব ওই। উদাহরণ খেয়াল করি, সাম অফ আস ওয়েন্ট টু দ্য মুন, ডিডেন্ট উই। যেহেতু সাম অফ আস, ডিডেন্ট উই, এর আগে ছিল সাম অফ ইউ, ডিডেন্ট উই, ডিডেন্ট ইউ। যেহেতু এই রুলসটিতে আস আছে, সুতরাং সাবজেক্ট হিসেবে উই। অল অফ আস হ্যাভ ফিনিশড দ্য সিলেবাস, হ্যাভেন্ট উই। আমরা তাহলে পরের স্ট্রাকচারে চলে যাব। রুলস 24, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মেনি অফ দেম, ইচ অফ দেম, নান অফ দেম ইত্যাদি দ্বারা যদি কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্ট হিসেবে দে। আমরা পরপর তিনটি রুলস পেলাম। এর মধ্যে রুলস 22-এ বলা হয়েছে ইউ সাবজেক্ট হিসেবে ইউ, 23-এ আস সাবজেক্ট হিসেবে ওই, এবং 24-এ দেম। খেয়াল করো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেম আছে, আর যদি এভাবে দেম থাকে তাহলে আমরা ট্যাগ অংশের সাবজেক্ট হিসেবে দে ইউজ করব। আমরা একটু উদাহরণ দেখলে বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ওকে, কাম টু আওয়ার এক্সাম্পল। অল অফ দেম গট এ টিকেট, ডিডেন্ট দে। এই বাক্যটিতে অল অফ দেম। তাহলে বন্ধুরা বলো তো, যদি অল অফ ইউ থাকতো তাহলে কি হতো? অল অফ আস থাকলে কি হতো? আমরা অলরেডি সেটা আলোচনা করেছি কিন্তু। ওকে, মোস্ট অফ দেম হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, হ্যাভেন্ট দে? দেম, so that subject is they. Us subject is we, you subject is you. Okay, next 25, had better, had rather, would better, would rather ইত্যাদি ডিফেক্টিভ অক্সিলারি দ্বারা কোনো স্টেটমেন্ট সেন্টেন্স গঠিত হলে ট্যাগ কোশ্চেন এ অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রেজেন্ট অথবা পাস্ট যে কোনোটি হতে পারে। অর্থাৎ উপরিউক্ত ডিফেক্টিভ অক্সিলারি দ্বারা কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেন এ ডু ভার্ব ইউজ করতে হবে, এবং যে কোনো টেন্স এই বাক্যটি গঠিত হতে পারে। একটু উদাহরণ খেয়াল করি, ইউ হ্যাড বেটার গো হোম, ডিডেন্ট ইউ? হি উড রেদার বাই এ কার, ডাজেন্ট or didn't he? both are correct. ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে রুলসটি। আমরা নেক্সট রুলসে যাব। 26, কোনো কমপ্লেক্স সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেন গঠন করতে হলে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট ও টেন্স অনুযায়ী করতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লোজের ট্যাগ হয় না। রুলসটি অনেক সহজ, কিন্তু যারা আমরা না জানবো তাদের জন্য পাহাড়ের মতো কঠিন। তাহলে রুলসটি আবার একটু শুনি, দেখি। কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি কমপ্লেক্স সেন্টেন্সে থেকে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব দ্বারা ট্যাগ কোশ্চেন গঠন করব। সাবঅর্ডিনেট ক্লোজের কোনো ট্যাগ কোশ্চেন হবে না। তাহলে আমরা একটু উদাহরণ খেয়াল করি।
if you work hard you will make a good result. In this sentence the subordinate clause is starting part and the principal clause is second part. In principal clause we can see that will is used as an auxiliary verb, so the answer is won't you. Hope you are clear about the sentences. Go to next. Wait here as long as it rains. Will you? যেহেতু wait here is a principal clause, so imperative sentence নিঃসন্দেহে আমরা will ইউজ করব। The man tried hard so that he may prosper in life. The man tried hard. This part is principal clause. যেহেতু প্রিন্সিপাল ক্লজের ট্যাগ গঠন করতে হবে, সুতরাং আমরা সাবঅর্ডিনেট ক্লজে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করব না। অ্যান্সারটা ডিডন্ট হি, বিকজ tried is the main verb, tense is past and it is a main verb. যেহেতু মেইন ভার্ব সুতরাং ডু ভার্ব। আশা করতে পারছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই ধরনের রুলসগুলো অলরেডি অনেকবারই আলোচনা করা হয়ে গেছে। আমরা পরবর্তী স্ট্রাকচারে যাব। 27, যদি কোনো সেন্টেন্সে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন না থাকে তাহলে শেষের ক্লোজ বা দ্বিতীয় ক্লোজটি দিয়ে ট্যাগ গঠন করতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নেই, সেই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করব? এই ক্ষেত্রে পরিষ্কার কথা যে শেষেরটি বা দ্বিতীয় ক্লোজটি দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করব। উদাহরণটি খেয়াল করো। I think you are well now, aren't you? I hope you will come round soon, won't you? We see the credit goes to Messi, doesn't it? এই তিনটি এক্সাম্পলেই তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, দুইটা ভার্ব ইউজ করা হয়েছে, থিঙ্ক আর হোপ উইল কাম, সি গোজ। তাহলে আমরা কোনটা নেব? যেহেতু প্রিন্সিপাল ক্লোজকে ওইভাবে আলাদা করার সুযোগ নেই, তাহলে আমরা দ্বিতীয় ক্লোজটি নেব। আর যদি প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা ভিন্ন ভিন্ন করতে পারি তাহলে ডু ভার্ব ইউজ করব। ওকে, গো টু দ্য নেক্সট। সরি, পূর্বের বাক্যটিতে আমি একটু ভুল বলে ফেলেছি, ডু ভার্ব নয়, আমরা প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ট্যাগ কোশ্চেনটি গঠন করব। আমরা এবারে দেখতে পাচ্ছি রুলস 28, নিম্নোক্ত অপ্রাণীবাচক শব্দগুলো যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুরুষলিঙ্গ নির্দেশ করে এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসে। শব্দগুলো হলো দ্য ছান, সামার, উইন্টার, ডেথ, ফায়ার, সাইক্লোন, স্টর্ম, ছিডর, ফ্লাড, আর্থকোয়াক, টাইডাল ওয়েভ, টাইডাল বোর, এক্সেট্রা। তাহলে এই ওয়ার্ডগুলো সাধারণত অপ্রাণীবাচক, কিন্তু যদি বাক্যে প্রাণীবাচক অর্থে ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ইউজ করব। যেমন দ্য ছান লুকস অ্যাংরি, ছান অপ্রাণী, বাট ইউজেস অ্যাজ প্রাণী বিকজ সাধারণত প্রাণীরাই রাগ দেখাতে পারে, রাগান্বিত হতে পারে, সুতরাং সূর্য বস্তু হওয়ার পরও প্রাণীর ন্যায় অর্থ দিয়েছে। ডাজেন্ট হি, উইন্টার ইজ ফেয়ারফুল টু দ্য পোর, ইজেন্ট হি, দ্য রিসেন্ট সিডর হ্যাজ কস্ট এ গ্রেট লস টু দ্য সাউথ বেঙ্গল, হ্যাজেন্ট হি। এই বাক্যটিতে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ছিডর বানানটা ভুল হয়ে গেছে, সাইড লেখা এসেছে, আসলে এটা হবে ছিডর। ওকে, পরের লেকচার, পরের স্ট্রাকচার। 29, নিম্নোক্ত অপ্রাণীবাচক শব্দগুলো যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো স্ত্রীলিঙ্গ নির্দেশ করে এবং ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে সি বসে। আমরা পূর্বের রুলসটিতে দেখেছিলাম যে অপ্রাণীবাচক শব্দ প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হলে হি হয়, আবার নিম্নোক্ত অপ্রাণীবাচক শব্দগুলো প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হলে সি সাবজেক্ট হিসেবে হবে। শব্দগুলো হলো দ্য মুন, দ্য আর্থ, দ্য স্প্রিং,
অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, স্টিমার, হোপ, চ্যারিটি, লাভ, শিপ, রিভার, লঞ্চ, আর এরোপ্লেন, বোট, ট্রেন, বাস এক্সেট্রা। আমরা উদাহরণ দেখলে বাক্যগুলো আরও ক্লিয়ার হয়ে আসবে। উদাহরণ: দ্য মুন অ্যাট্রাক্টস আস উইথ হার সিলভারি লাইট, ডাজেন্ট শি? মুন প্রাণীবাচক সেন্সে ইউজ হয়েছে এইভাবে যে মুন ঠিক প্রাণীর মতো কোনো কিছুকে আকর্ষণ করার অর্থে ইউজ করা হচ্ছে। দ্য ট্রেন ইজ রানিং টু মি, ইজেন্ট শি? ট্রেন বস্তু, বাট প্রাণীর মতো আমার দিকে এগিয়ে আসছে, তাই এখানে ইউজ করা হয়েছে শি। নেক্সট: দ্য বোট ওয়াজ দ্য বোট ওয়াজ ক্যারিং ফুডস, ওয়াজেন্ট শি? নৌকা খাদ্য বহন করছে। এই বাক্যটাতেও একই কথা, প্রাণীবাচক সেন্সে ইউজ করা হয়েছে। তবে রুলস 30। তবে নিম্নোক্ত অপ্রাণীবাচক শব্দগুলো যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন ট্যাগ কোশ্চেন এর প্রোনাউন হিসেবে ইট বসে। অর্থাৎ 3টি রুলস পাশাপাশি পেলাম। প্রথম রুলসে অপ্রাণীবাচক শব্দ প্রাণীবাচক সেন্সে ইউজ হলে হি, দ্বিতীয় রুলসে অপ্রাণীবাচক শব্দ প্রাণীবাচক সেন্সে ইউজ হলে সি, এবং নিম্নোক্ত অপ্রাণীবাচক শব্দগুলো অপ্রাণীবাচক সেন্সেই ব্যবহৃত হলে হবে ইট। অর্থাৎ যে শব্দ সেই অর্থই প্রদান করলে ইট, এখানে সিম্বলিক্যাল কোনো মিনিং থাকবে না। ওয়ার্ডগুলো দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, স্টিমার, হোপ, চ্যারিটি, লাভ, শিপ, রিভার, লঞ্চ, এরোপ্লেন, বোট, ট্রেন, বাস, দি, সান, সামার, উইন্টার, ডেথ, ফায়ার, সাইক্লোন, স্টর্ম, সিডর, ফ্লাড, আর্থকোয়াক, টাইডাল ওয়েভ, টাইডাল বোর এক্সেট্রা। অর্থাৎ রুলস 28 এবং 29-এর পুনরাবৃত্তি বলা চলে। তবে 28-এ যে ওয়ার্ডগুলো প্রাণীবাচক সেন্সে ইউজ হবে হি, 29-এর ওয়ার্ডগুলো প্রাণীবাচক সেন্সে ইউজ হলে সি। আর যখন 28 এবং 29-এর ওই ওয়ার্ডগুলোই তার নিজস্ব অর্থ প্রদান করে তখন আমরা ব্যবহার করব ইট। আমরা একটু উদাহরণ খেয়াল করি। দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট, খেয়াল করে দেখো সূর্য পশ্চিমে উদিত হয়, এটা তার স্বাভাবিক মিনিং। ডাজেন্ট ইট? দ্য মুন শাইনস অ্যাট নাইট, ডাজেন্ট ইট? কাম টু দ্য নেক্সট স্লাইড। রুলস 31। স্টেটমেন্ট সেন্টেন্স এ যদি একাধিক সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ওই ভার্বটি দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। ভুল বলে ফেলেছি, প্রথম ভার্বটি দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। যেমন ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ মুছা ইব্রাহিম, মাস্টন্ট ইউ? খেয়াল করে দেখো বাক্যটিতে অক্সিলারি ভার্ব দুইটা, মাস্ট এবং হ্যাভ। যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে ওই মাস্ট অথবা প্রথম ভার্বটি দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করব। দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন বাই মো, হ্যাজেন্ট শি? এই বাক্যটিতে খেয়াল করে দেখো চেয়ারটি ভেঙে ফেলেছে মৌ। তাহলে এই বাক্যে হ্যাজ এবং বিন দুইটা অক্সিলারি ভার্ব, সো দ্যাট ফার্স্ট অক্সিলারি নেব আমরা হ্যাজ। গো টু দ্য নেক্সট। রুলস 32। স্টেটমেন্ট সেন্টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। তাছাড়া ইম্পার্সোনাল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইট বসে। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট প্লুরাল নাম্বার থাকবে, তবে সেটা ওই হবে না, ওই ব্যতীত হতে হবে। এবং ইম্পার্সোনাল সিঙ্গুলার নাউন এর ক্ষেত্রে ইট। তাহলে প্লুরাল নাম্বার থাকলে দে, সিঙ্গুলার থাকলে ইট, তবে উই এর ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য হবে না। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর পিস লাভিং, আরেন্ট দে?
বাক্যটিতে দেখো প্লুরাল নাম্বার দ্য পিপল, সাবজেক্ট ইজ দে, হার নেম ইজ সিনথিয়া আঞ্জুম, ইজন্ট ইট, হার নেম ইজ সিনথিয়া আঞ্জুম। এই বাক্যটিতে খেয়াল করে দেখো ইট ব্যবহার করা হয়েছে। অনেক সময় ডায়লগ এর মধ্যবর্তী কোনো কোনো স্টেটমেন্টে সাবজেক্ট এবং ভার্ব কোনোটাই উল্লেখ থাকে না, সেক্ষেত্রে পূর্ববর্তী স্টেটমেন্ট সেন্টেন্সের সাহায্যে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। অর্থাৎ ডায়লগ থাকলে সেই ক্ষেত্রে সাবজেক্ট অনেক ক্ষেত্রেই থাকে না, আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা পূর্ববর্তী সাবজেক্ট থেকে ট্যাগ গঠন করব। হয়তো রুলসটি মনে হয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সাধারণত ডায়লগের ক্ষেত্রে এই রুলসটি প্রযোজ্য। আমরা উদাহরণ খেয়াল করি একটু। হ্যালো ড্যাড, প্লিজ ব্রিং এ বল ফর জয়, উইল ইউ? এই বাক্যটি খেয়াল করো। নেক্সট বাক্য, ওকে বাট হটস ফর ইয়োর মাদার। সেকেন্ড সেন্টেন্সটি খেয়াল করো, এই বাক্যটিতে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব? ফলো মি। এ পারফিউম ফর হার, উইল ইউ? এই বাক্যটিতেও সাবজেক্ট নেই, বাট ফার্স্ট সেন্টেন্স ড্যাড অ্যান্ড ডটার অর সান, টু সাবজেক্ট উই ক্যান আইডেন্টিফাই। ওকে। 34, নিড ভার্বটি মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। অর্থাৎ নিড ভার্বটি মূল ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব দুটোই হতে পারে। সেক্ষেত্রে মূল ভার্ব হলে ডু ভার্ব, এটা সেই রুলস 1 অথবা 2 পুনরাবৃত্তি বলতে পারি। লুক অ্যাট দ্য এক্সাম্পল। I need to see a doctor, don't I? Need is main verb. We needed your help. Here need is also main verb. So according to rules 2. 35, নিড ভার্বটি মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হলে নিড ভার্ব এর ব্যবহার করে ট্যাগ গঠন করতে হবে। অর্থাৎ রুলস as like as the rules 1. Our starting part we have seen that যদিও অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটাই, যেহেতু আমরা নিডকে অক্সিলারি হিসেবে ইউজ করছি সুতরাং ওইটা দিয়ে আমরা ট্যাগ গঠন করব। যেমন he need not to do this, need he? We need not talk to him, need we? Okay, next, যদি স্টেটমেন্ট সেন্টেন্স এর সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে ওয়ান ই ব্যবহৃত হয়। অর্থাৎ প্রদত্ত বাক্যে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে স্টেটমেন্টে ওই ওয়ানই ব্যবহার করতে হবে। যেমন ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, শুডেন্ট ওয়ান? বাক্যটি খেয়াল করো, সাবজেক্ট হিসেবে ওয়ানই হয়েছে। নেক্সট, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, কেনই? ওকে। 37, যদি স্টেটমেন্ট সেন্টেন্স এর সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হবে এবং দিস অথবা দোজ ব্যবহৃত হলে দে হবে। অর্থাৎ দিস, দ্যাট ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এবং প্লুরাল ফর্মে দিস অথবা দোজ থাকলে দে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, ট্যাগ কোশ্চেনে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ট্যাগ কোশ্চেনে প্লুরাল। ক্লিয়ার হিসাব। ওকে। দিস ইজ এ নাইস বিল্ডিং, সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ইজ ইট? দ্যাট কাউ ইজ নট স্ট্রং, ইজন্ট ইট? সিঙ্গুলার। দিস ম্যাঙ্গোজ আর নট টেস্টি, দিস প্লুরাল ফর্ম, সো আর দে। রুলস 38, যদি স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কমন জেন্ডার ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসবে। অর্থাৎ যদি স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কমন জেন্ডার ব্যবহৃত হয় তাহলে হি, কারণ সিঙ্গুলার অথবা প্লুরাল অস্পষ্ট, সেই ক্ষেত্রে হি ব্যবহার করব। সাধারণত এইভাবেই বাক্যটি হবে। ম্যান ইজ মর্টাল, ইজন্ট হি? কমন জেন্ডার,
এ ডক্টর সার্ভস পেশেন্ট, ডাজেন্ট হি? ডক্টর। রুলস 39, স্টেটমেন্ট বাক্যটির অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে সাবজেক্টটিকে কমন নাউন হিসেবে বিবেচনা করে প্লুরাল ধরে ট্যাগের সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে। অর্থাৎ আমরা এটা পূর্ব থেকেই জানি, তাছাড়া আর্টিকেলস পড়ার সময়ও আমরা বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে তাহলে সেটা প্লুরাল কমন নাউন হিসেবে গণ্য হয়। যেহেতু দে ব্যবহার করা হবে তাহলে সেটা ওই রুলস অনুযায়ী প্লুরাল কমন নাউন, আর প্লুরাল কমন নাউন হলে অবশ্যই সাবজেক্ট হিসেবে দেয়া হবে। যেমন দ্য পোর আর নট অলওয়েজ স্যাড, আর দে? দ্য রিচ শুড হেল্প দ্য পোর, শুডেন্ট দে? তাহলে আমাদের রুলস প্রায় শেষ। আমরা এক নজরে এবারে একটু ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার দেখে নেব। ফার্স্ট, নেগেটিভ স্টেটমেন্ট। যদি প্রদত্ত স্টেটমেন্ট, প্রদত্ত সেন্টেন্স অথবা পরীক্ষায় প্রদত্ত প্রশ্ন নেগেটিভ ফর্মে থাকে তাহলে অ্যান্সার অংশে পজিটিভ ট্যাগ করতে হবে। স্ট্রাকচারটি সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি ভার্ব হবে, নট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে। আর অ্যান্সার অংশে এসে প্রথমে প্রদত্ত সেন্টেন্স ওই স্ট্রাকচার অনুযায়ী লেখার পর আমরা একটা কমা দেব, এরপর সেন্টেন্সের প্যাটার্ন, টেন্স, নাম্বার, জেন্ডার, সাবজেক্ট ইত্যাদি অনুযায়ী অক্সিলারি ভার্ব দেব। এরপর ওই সেন্টেন্সের বা প্রদত্ত স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব, বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। আমরা এবার পজিটিভ স্টেটমেন্ট থাকলে কি করব? যদি বাক্যটা পজিটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইভাবে বাক্যটা থাকবে। আর এরকম থাকলে প্রথমে আমরা কমা দেব, এরপর অক্সিলারি ভার্ব দেব, নট এর কনস্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপে ইউজ করব, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন, প্রশ্নবোধক চিহ্ন। আমাদের প্রায় সবগুলো রুলস আলোচনা করা হয়ে গেছে। আর আলোচনার শেষে আমি তোমাদের জন্য যে মেসেজটি এখন দিতে চাচ্ছি সেটা হলো, তোমরা এই দুইটা পার্ট 1 এবং পার্ট 2 ভালোভাবে আয়ত্ত করার পর আমি আগামী 18 তারিখ অর্থাৎ শনিবার ওই দিনে লাইভে আসব এবং তোমাদের পরীক্ষা নেব। আশা করি তোমরা প্রস্তুতি নেবে এবং পরীক্ষা দেবে। আর আরেকটা বিষয় যেটা আমি বলবো, করোনার এই মহামারীতে বাড়িতে বসে তোমাদের লেখাপড়াটাকে একটু হলেও সহজ করে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তোমাদের কাছে কতটা গুরুত্ব পাবে জানি না, তবে আমি নিজে তোমাদের এই এক একটি কন্টেন্ট তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি। যেহেতু এক্ষেত্রে আমি অত্যন্ত নতুন একজন মানুষ, সুতরাং তোমরা যদি আগ্রহ না দেখাও, কমেন্ট না করো এবং এটাতে যদি মনোযোগী না হও তাহলে আমার এই প্রচেষ্টা পুরোপুরি বিফলে যাবে। তোমরা পরামর্শ দেবে, সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সৃষ্টিকর্তার কাছে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করো, তিনি যেন আমাদেরকে মুক্ত করেন, আমাদেরকে ভালো রাখেন, আমরা সবাই যেন আবার পূর্বের মতো স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারি। সেই সাথে এই করোনার মহামারীতে আমরা নিজেরা যেন নিজেদেরকে শুদ্ধ করে নিতে পারি। আমরা যারা অন্যায়, অসৎ এবং বাজে চিন্তা ভাবনা, বাজে কাজে ব্যস্ত ছিলাম সেগুলো দূর করে আমরা পরিশুদ্ধ মানুষ হয়ে সৎ সুন্দর জীবন গঠন করব, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।